আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। তো এই জিনিসটা কিভাবে হয় দেখো, এখানে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তোমরা যারা পরমাণু চ্যাপ্টার পড়ছো তারা জানো যে পরমাণুর মধ্যবর্তী স্থানে থাকে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস হচ্ছে আমাদের কী নিয়ে, যে নিউট্রন আর প্রোটন নিয়ে গঠিত। তাইলে এই নিউক্লিয়াস যেটা ভিতরে আছে এটা আমাদের যে নিউট্রন আর প্রোটন নিয়ে গঠিত। আর এর বাহিরে এগুলো কি কক্ষপথ, যে এই যে দাগগুলো আছে গোল গোল, এগুলো কি কক্ষপথ, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো বসবাস করে, দেখতে পারতেছি। আর এখানে সোডিয়ামের সর্ববহিস্থ, এটা কি সোডিয়াম। সোডিয়ামে আমরা জানি যে 11টা প্রোটন থাকে, 11টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে 11টা প্রোটন আছে, 11টা কি আছে ইলেকট্রন আছে। আর আমাদের নিউটন কি, নিউটন কিন্তু ওদের সাথে মিল নেই, ভিন্নতা আছে। তা আমার এখানে ওইটাই বলা হয়েছে যে পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ বিন্যস্ত আছে। আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো আছে। কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি দেখো এখানে একটা ইলেকট্রন বাইরে আছে এবং এই ইলেকট্রনটা সোডিয়ামের, এটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরবর্তী স্থানে আছে এবং এটা যদি একটু মানে ধাক্কা খায় বা একটু কিছু হয়, এই ইলেকট্রনটা এখান থেকে কি সরে যাবে, কারণ এটা খুব দুর্বলভাবে আমার এই নিউক্লিয়াসের সাথে আকর্ষণ অবস্থায় আছে। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো সময় এই ইলেকট্রনটা বের হয়ে যেতে পারে। তাই বলা যাচ্ছে যে এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে কি আছে, সংযুক্ত আছে। যেমন দেখো এই লেখা আছে এখানে নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এগুলো কিন্তু আমরা ধাতুর ক্ষেত্রে বলে থাকি। আমরা ধাতুতে পড়ছিলাম না, ধাতু কী করে, ইলেকট্রন ত্যাগ করে। ধাতু মানে ইলেকট্রন ত্যাগ করে। সেমভাবে সোডিয়াম যেহেতু ধাতু, সেহেতু সে ইলেকট্রন ত্যাগ করে এবং সে নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে যুক্ত আছে। এ সকল পদার্থে ইলেকট্রনসমূহ সহজে চলাচল করতে পারে এবং এদেরকে পরিবাহী বলা হয়। অর্থাৎ যেখানে আমার নিউক্লিয়াসের সাথে আমার ইলেকট্রনের যেখানে দুর্বলভাবে কি থাকবে, দুর্বলভাবে যুক্ত থাকবে, সেখানে আমার ইলেকট্রনগুলো সহজে চলাচল করতে পারবে। তোমরা যদি এই ভিডিওটা খেয়াল করো, এখানে কন্টিনিউ ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। দেখো ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে, দেখো একটু ভালো করে দেখতে পারতেছো। এই যে মাইনাস যে প্রান্ত আছে, আমরা তো ব্যাটারি চিনি, আমরা এই ব্যাটারির চ্যাপ্টারে অর্থাৎ আমাদের যে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার ছিল তোমাদের ক্লাস 8-এ, সেখানে তোমরা পড়ছিলা যে ব্যাটারির একটা প্লাস প্রান্ত থাকে, একটা মাইনাস প্রান্ত থাকে। আর ইলেকট্রনগুলো প্রবাহিত হয় আমাদের মাইনাসের দিকে, অর্থাৎ যে মাইনাস যেখানে আছে সেখানে কি হবে, ইলেকট্রনগুলো প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন যায় কোন দিক দিয়ে, মাইনাসের দিক দিয়ে যাবে, এখান দিয়ে যায় 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 আবার এই প্লাসের দিকে আসবে। এটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহ। তাহলে মেনলি ইলেকট্রনের প্রবাহই হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ। তাহলে খেয়াল করতেছো যে ইলেকট্রনগুলো এই যে, এবার দেখো সুন্দর করে এখান থেকে প্রবাহিত হচ্ছে, দেখতে পারতেছো ইলেকট্রনগুলো, দেখতে পারতেছি আমরা। তোমরা আবার দেখো, কিন্তু কাহিনী হচ্ছে ইলেকট্রন যেখান দিয়ে প্রবাহিত হয় বিদ্যুৎ প্রবাহ তার অপোজিটে হয়। খেয়াল করো এই যে বিদ্যুৎ প্রবাহ সাইনটা দেখো, এই যে সাইনটা দেখছো, এই সাইনটা এটার দিকে তাকাও, এই সাইনটা দেখো কোন দিকে যাচ্ছে, দেখতে পারতেছো। তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে তার অপোজিটে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইলেকট্রনের প্রবাহ মাইনাসের দিকে হবে, অর্থাৎ মাইনাস থেকে শুরু হবে, এখান থেকে আইসা এখানে যাবে। আর বিদ্যুৎ প্রবাহ হবে তার উল্টা দিকে, অর্থাৎ প্লাসের দিকে। প্লাসের দিকে কি হবে, বিদ্যুৎ প্রবাহ হবে। দেখো প্লাসের দিকে দেখতে পারতেছো, এই যে প্লাসের দিকে এখানে এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমাদের বিদ্যুৎ প্রবাহ হওয়ার মূল যে জিনিস সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আমরা এখানে দেখো লেখা আছে ইলেকট্রন ফ্লো ডিরেকশন আর ইলেকট্রিক কারেন্ট ডিরেকশন। তাহলে ইলেকট্রনের ডিরেকশন আর ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ দুটার কিন্তু ডিরেকশন আলাদা। ইলেকট্রনের দিক আর কারেন্ট প্রবাহের দিক আলাদা, ঠিক আছে, এটা বুঝতে হবে। ইলেকট্রনের দিক আর কারেন্ট প্রবাহের দিক কিন্তু সেম না, দুইটার অপোজিট। আর মাঝখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে। এখন এই যে গ্যালভানোমিটার কি, গ্যালভানোমিটার দিয়ে আমাদের তড়িৎ প্রবাহের যে অস্তিত্ব অর্থাৎ তড়িৎ প্রবাহ যে হচ্ছে এটা আমরা টের পাবো। বুঝতে পারছো? অনেক সময় আমরা টেস্টার দিয়ে চেক করি না যে কারেন্ট আছে নাকি নাই, চেক করি না। সেমভাবে এই যে গ্যালভানোমিটারটা আমার এই যে বর্তনীতে, এটাকে কি বলে, এটাকে বলে বর্তনী।
কেন বর্তনী বলে? এখানে ইলেকট্রনগুলো কি, এখানে খেয়াল করো, এখানে ব্যাটারি সংযুক্ত আছে, এখানে বাল্ব সংযুক্ত আছে, এখানে গ্যালভানোমিটার সংযুক্ত আছে, এখানে একটা ওয়্যার আছে যে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এটাই হচ্ছে আমার কি, বর্তনী। ঠিক আছে, তাহলে এখানে যে গ্যালভানোমিটার দিয়ে আমাদের তড়িৎ প্রবাহের অস্তিত্ব আমরা নির্ণয় করতে পারতেছি। তো যখন এখানে ইলেকট্রনগুলো মাইনাসের দিক থেকে প্রবাহিত হচ্ছে, দেন এখান থেকে প্লাস দিক দিয়ে কি কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে আমার এই বাল্বটা জ্বলা শুরু করছে। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে কি বললাম, এখানে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। তাহলে বিদ্যুৎ প্রবাহ হইতে গেলে আমাদের কি করতে হবে, ইলেকট্রনের প্রবাহ হইতে হবে। তারপরে দেখো, পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে তাই বৈদ্যুতিক বর্তনী। তুমি খেয়াল করো এখানে যে আমাদের যে ইয়াটা আছে, মানে পথটা আছে, পথটা আবদ্ধ না, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে হচ্ছে না, এজন্য বলা হচ্ছে যে পরিবাহী পদার্থের একটা আবদ্ধ পথ, অর্থাৎ একটা আবদ্ধ পথের মধ্যেই কি আমাদের ইলেকট্রনটা প্রবাহ হচ্ছে। সো এই জন্য বলা হয়েছে যে পরিবাহী হচ্ছে পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। তাহলে আমাদের এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণসমূহ মূলত দুইভাবে সংযুক্ত করা যায়। আমরা তড়িৎ যন্ত্র বলতে কী বোঝাই, আমরা মনে করো যে সুইচ দেখছো, সুইচ, আমরা একটা তড়িৎ যন্ত্রের সুইচ লাগাই না, আমরা যে ফ্যানের সুইচ অন করি অফ করি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সুইচ, যে সুইচ দিয়ে আমরা কি করতে পারি, আমরা ফ্যানটা বন্ধ করব ওনাকে চালাবো, এটা কন্ট্রোল করতে পারি। তারপর তড়িৎ যন্ত্র বলতে কীরকম বোঝায়, আমরা ওখানে অনেক কিছু ব্যবহার করি, যেমন হচ্ছে ধরো তোমার গ্যালভানোমিটার আছে, তারপর অ্যামিটার আছে, দেন ভোল্ট মিটার আছে, এগুলো তোমরা আমি সামনে পড়াবো। তো এখানে অনেক কিছু আমরা অ্যাড করার পরে আমাদের কি হয়, একটা বর্তনী হয়, একটা বর্তনী আমরা রেডি করি। তো তাহলে দেখো, আমাদের তড়িৎ উপকরণসমূহ মূলত দুইভাবে সংযুক্ত থাকে, একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল। এই জিনিসটা কি আমরা এটা খুব ভালোভাবে বুঝবো, শুধু এখানে একটা দেখে রাখো, এখানে যে সুইচটা আছে, এখানে এখানে কি কারেন্টটা দেখো এখানে সংযুক্ত আছে, এখান থেকে এই যে বাল্বগুলো আছে এগুলো সব এক লাইনে আছে, অনেকটা ট্রেনের মতো এক লাইনে আছে। এইটা কি, এটা হচ্ছে শ্রেণী। তাহলে এই যে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেগুলো সবগুলো তো যাচ্ছে না, যাচ্ছে, কিন্তু খেয়াল করো এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, ব্যাটারি এখানে অ্যাটাচ আছে, কারেন্ট কিন্তু একবার এখানে যাচ্ছে, আবার আলাদা করে এখানে যাচ্ছে, আবার আলাদা করে এখানে যাচ্ছে। এরকম বর্তনীকে আমরা বলি প্যারালাল বা সমান্তরাল। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত বুঝবো, আপাতত এতটুকু মনে রাখো, ঠিক আছে। এখন দেখো, একটা বর্তনীর উপাদানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য এর দুই প্রান্তের বৈদ্যুতিক বা তড়িৎ বিভব পার্থক্য তৈরি করতে হবে। এই যে তড়িৎ বিভব পার্থক্য, এটা আসলে কি, এটা আমরা বুঝতে যাচ্ছি একটু পরেই। আমরা এখান থেকে শুরু করব, এই যে আমাদের চ্যাপ্টার এখান থেকে শুরু, আমরা এখান থেকে সবগুলো ক্লিয়ার করব, ঠিক আছে। এখন দেখো, তড়িৎ বিভব আর হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা দুইটা এখানে ক্লিয়ার করব, আরও হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য, এই বিষয়গুলো এখানকার মেন যে বিষয়। তাহলে দেখো, আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি যে ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। আধুনিক ইলেকট্রন তত্ত্ব, অর্থাৎ ইলেকট্রন তত্ত্ব মানে কি, যেখানে ইলেকট্রন ঘোরাঘুরি করবে বা এটা হবে, তাহলে প্রত্যেক ধাতব পদার্থ, আমরা বলছিলাম না যে ধাতুতে কি হয়, ধাতুতে ইলেকট্রনগুলো কি করে, মুক্তভাবে ইলেকট্রনগুলো চলাফেরা করে, তারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। তোমরা এখানে খেয়াল করো, এখানে আমাদের মাঝখানে একটা ধনাত্মক চার্জ আছে এবং এই পাশেও একটা ধনাত্মক চার্জ আছে, আর এখানে যে বাউন্ডারিটা আছে এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, মানে এখানে ইলেকট্রিক প্রবাহ হচ্ছে একটা বাউন্ডারি, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড বলে। এখন দেখো, এই দুইটার একটা দূরত্ব আছে না, একটা ডিস্টেন্স আছে না, এই যে ধনাত্মক চার্জ এবং বাইরে যে ধনাত্মক চার্জ আছে এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে না, হ্যাঁ, এই যে আমরা আর দ্বারা প্রকাশ করলাম এই ডিস্টেন্সটা, আর দ্বারা এদের দূরত্ব প্রকাশ করলাম, হ্যাঁ। তো আমরা কি করব, এই যে বাইরে যেই ধনাত্মক চার্জটা আছে, আমরা চেষ্টা করব যে এটাকে এই বি বিন্দুতে আনার জন্য, অর্থাৎ এখানে এ বিন্দু থেকে আমরা বি বিন্দুতে এই চার্জটাকে আনার চেষ্টা করব, ঠিক আছে। এর জন্য আমাদেরকে কী একটা বাহ্যিক প্রেশার দিতে হবে, এক্সটার্নাল ফোর্স, একটা বাহ্যিক প্রেশার দিতে হবে, যাতে করে এটা এখান থেকে এখানে আসতে পারে। এটা কাজ করতে হবে না, এটা কাজ করতে হচ্ছে। দেখো, কাজ করে আমরা এখানে আনলাম, কিন্তু এটা আবার পিছনে চলে যাচ্ছে, আবার আনার চেষ্টা করব, দেখছো। কিন্তু কারণ কি, এই দুইটা হচ্ছে কি, দুটো হচ্ছে
পজিটিভ হওয়ার কারণে এরা একে অপরকে বিকর্ষণ করতেছে, এরা কাছে আসতে দিচ্ছে না। আমরা আবার চেষ্টা করবো একে কাছে আনার, কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ধাক্কায় আবার সে কী করবে, বাইরে নিয়ে যাবে। এটাকে বলা হয় রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ। অর্থাৎ এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে বারবার এখানে পিছনের দিকে ঠেলে দিবে। আমরা এখানে যে কাজটা করতেছি এটাই হচ্ছে বিভব। এই বিভবের কারণে আমাদের তড়িৎ প্রবাহ হয়। বুঝতে পারছো? এই যে আমরা যে চার্জটাকে এখানে আনতেছি, যে কাজটা করতেছি, এসব কাজের জন্য কি হয়, আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে। এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। এখন দেখো এখানে আমাদের একটা কথা আছে কি, তড়িৎ বিভব। ঠিক আছে, আমরা কি করছি দেখো, অসীম দূরত্ব থেকে, তাই না, আমরা অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করি সেটাই হচ্ছে তড়িৎ বিভব। অর্থাৎ তুমি খেয়াল করো, আমরা ওই ভিডিওতে কি করছিলাম, আমরা এই ভিডিওতে আমরা অসীম দূরত্ব থেকে, অর্থাৎ আমরা একটা ডিস্টেন্স থেকে, আমরা দেখতে পারতেছি একটা ডিস্টেন্স থেকে আমরা এটাকে এখানে আনছিলাম। তো অসীম দূরত্ব থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা এটাকে বি বিন্দুতে আনতে, মানে অসীম একটা দূরত্ব থেকে এটাকে এ বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কাজ করেছি সেটাই হচ্ছে আমার কি, তড়িৎ বিভব। বুঝতে পারছি? তাহলে তোমাকে বললাম কি, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক চার্জ, অর্থাৎ আমরা কিন্তু একটা প্লাস চার্জকে আনছি, আমরা কিন্তু মাইনাস চার্জকে আনি নাই। খেয়াল করতে হবে, প্লাস চার্জকে আনছিলাম কি বেগে, সমবেগে। তোমাকে সমবেগ চিনো? সমবেগ মানে হচ্ছে যখন তুমি ধরো সাইকেল চালানোর সময় তোমার গতি সবসময় একই রকম আছে, তোমার গতি বাড়েও না কমেও না, সবসময় তোমার গতিটা ফিক্সড, সেটাই হচ্ছে তোমার সমবেগ। এখন যদি তুমি গতি একবার বাড়াও একবার কমাও তাহলে সেটা কিন্তু সমবেগ হবে না। তাহলে সমবেগ মানে হচ্ছে তোমার গতিটা কি থাকবে, ফিক্সড থাকবে। অনেক সময় আমরা মোটরসাইকেল চালাই না, মোটরসাইকেলে আমরা গতি কী করি, ফিক্সড রাখি দিই না, যে আমরা 45 কিলোমিটার বেগে চালাবো বা আমরা 35 কিলোমিটার বেগে চালাবো। এটাই হচ্ছে আমাদের সমবেগ, যখন আমাদের বেগটা ফিক্সড রাখা হয়। তাহলে আমি বুঝতে পারছি যে তড়িৎ বিভবটা কী। ঠিক আছে, এখন আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। খেয়াল করো, আমরা এখানে দুটো পাত্র রাখছি, দুটো পাত্রতে আমাদের দেখো সেম লেভেলে পানি আছে। দেখো একই লেভেলে আমরা দুটো পাত্রে পানি রাখছি, পানির লেভেল দেখছো সেম না? হ্যাঁ, এখানেও পানির লেভেল এখানে আছে মোটামুটি সেম। এখন দেখো মাঝখানে একটা পাইপ দিয়ে আমরা সংযুক্ত করলাম। এখন বলো তো পানিটা কোন দিকে যাবে? কোনো দিকে যাবে না। কারণটা কি, পানির প্রবাহ এখানে যেরকম সেম এখানেও সেরকম সেম। যদি এখানে পানিটা বেশি থাকতো তাহলে হয়তো বা পানি এখান থেকে এখানে যাইতো বা তারপরে সমান হতো নাকি, তাই না? এখন আমরা কি করব বলো তো, পানিটা যাতে মানে এই পাত্র থেকে এই পাত্রে আসে তার জন্য আমরা এটাকে উঁচু করে দিই। যদি আমরা এটাকে উঁচু করি তখন কি হবে বলো তো, পানিটা এই পাইপ থেকে এখানে চলে আসবে না, দেন এখানে পানি বাড়বে না? অবশ্যই পানি বাড়বে। তাহলে আমরা এখানে কি করছি, একটা ডিফারেন্স ক্রিয়েট করছি না? দেখো এটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। আমরা যে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট করছি, আমরা যে এর অবস্থানটা পরিবর্তন করছি, এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব পার্থক্য। আমরা এই পাত্রের সাথে তোমাকে বুঝালাম যে তড়িৎ বিভব পার্থক্য যেটা, ওটা যদি না থাকে কখনোই কারেন্ট প্রবাহিত হবে না। তুমি যেমন খেয়াল করো, এখানে যদি আমি এই পানির পাত্রটাকে উপরে না উঠাইতাম, এখানে কি পানিটা এখান থেকে এখানে আসতো না। ধরো যেটা পানিটা এখানে নামছে, এই পানিটাকে ধরো তুমি কারেন্ট, সেমভাবে কারেন্টের ক্ষেত্রে এটা হয়। তুমি যদি একটা ডিফারেন্স ক্রিয়েট না করো, পানিটা কি উপর থেকে নিচের দিকে নামবে না। যার কারণে আমরা কি করছি, এটার অবস্থানটা পরিবর্তন করছি, তারপরে কি হয়েছে, আমার কারেন্টটা ফ্লো হয়েছে বা পানিটা প্রবাহিত হয়েছে। তো এটা নিচে আসছে, এটা উপরে আসছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। দেখো পটেনশিয়াল ডিফারেন্স, এটা কি উপরে আসে না? হ্যাঁ, তো আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করি, ঠিক আছে, সার্কিটের ক্ষেত্রে আমাদের কি থাকে, একটা প্লাস প্রান্ত থাকে, একটা মাইনাস প্রান্ত থাকে, তাই না? মনে রাখবা, আমাদের ওখানে যে প্লাস প্রান্তটা আছে সেটা হচ্ছে উচ্চ বিভব। কি বলছি, উচ্চ বিভব, মানে এখানে যে এটা উঁচুতে আসে না, উঁচুতে এটা প্লাস, নিচে যেটা আসছে ওটা মাইনাস। অর্থাৎ ব্যাটারির প্লাস মাইনাস এটা কি আমাদের একটা বিভব পার্থক্য তৈরি করে। তাহলে এটা যে উপরে আছে এটা প্লাস, আর নিচে যেটা আসছে ওটা কি মাইনাস। ওয়াটারটা হচ্ছে ধরো তুমি কারেন্ট, ঠিক আছে। এখন দেখো
সার্কিটে দেখো কি হচ্ছে, আমাদের দুটো প্রান্ত থাকে নাকি, এখানে এই প্রান্ত দুটোর মধ্যে কি থাকে, পটেনশিয়াল ডিফারেন্স থাকে। যদি এই প্রান্তটা মাইনাস হয়, এই প্রান্তটা প্লাস হয়, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে উচ্চ বিভব আর মাইনাস হচ্ছে নিম্ন বিভব। এটাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য। দেখো পটেনশিয়াল ডিফারেন্স একটা প্লাস একটা মাইনাস, এটাই হচ্ছে আমাদের কি, প্লাস হচ্ছে হাই পটেনশিয়াল আর মাইনাস হচ্ছে লো পটেনশিয়াল। তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে উচ্চ বিভব আর মাইনাস হচ্ছে নিম্ন বিভব। আর কারেন্ট প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে, কারেন্ট প্রবাহিত হয় কোথায়, প্লাস থেকে মাইনাসের দিকে। কিন্তু ইলেকট্রনের প্রবাহ কোন দিকে, ইলেকট্রনের প্রবাহ কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে, উল্টা দিকে। ইলেকট্রন প্রবাহ কিন্তু কি উল্টা দিকে, মাইনাসের দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর কারেন্ট প্রবাহ হচ্ছে কি প্লাস থেকে কার দিকে, মাইনাসের দিকে। তো আশা করি তোমরা তড়িৎ বিভব পার্থক্যটা বুঝতে পেরেছো। তো আমরা এখন ওখানে চলে যাই যেখানে ছিলাম, কারণ হচ্ছে আমরা এগুলো বুঝলে এগুলো ইজিলি বুঝতে পারবো। তো দেখো ইলেকট্রনের এই প্রবাহের জন্য দুইটা ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকা আবশ্যক। তুমি খেয়াল করছো না, আমরা পানিটাকে, ওই পানির যে ইয়ারটা ছিল, পাত্রটা ছিল, ওটাকে উপরে ওঠানোর পরে কি হয়েছে, পানি প্রবাহিত হয়েছে না, হয়েছে। এই কথাটাই বলছে যে ইলেকট্রনের প্রবাহের জন্য দুইটা ধাতব বস্তুর মধ্যে কি থাকতে হবে, বিভব পার্থক্য থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনের প্রবাহ চলবে। তাহলে এখানে একটা মেন লাইন কী পাইলাম, মেন লাইনটা হচ্ছে বিভব পার্থক্য। এটা না থাকলে কারেন্ট ফ্লো হবে না, বুঝতে পারছো? তাহলে আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ, আধানের প্রবাহকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ বলি। ঠিক আছে, এই দেখো। আর ধাতুতে দেখো তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তড়িৎ প্রবাহ হয় এদিকে নাকি। আর যদি তড়িৎ প্রবাহ এদিকে হয় তো প্লাসের দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, উল্টা দিকে না, ইয়েস উল্টা দিকে। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ হবে তার উল্টা দিকে। তাহলে দেখো ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। কি বলছে, ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ হয়। অর্থাৎ এই যে মাইনাসের দিকে যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তার কারণে কি হচ্ছে, আমার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, প্লাসের দিকে হয়। আর ইলেকট্রনের প্রবাহ মাইনাসের দিকে হয়, কথাটা আমি বারবার বলতেছি। এটাই হচ্ছে আমার বিদ্যুৎ বর্তনী। এখানে অ্যামিটার যুক্ত করা আছে, অ্যামিটার দিয়ে কী করে, অ্যামিটার দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব আমরা টের পাই। তাহলে আমরা এখান থেকে এতটুকু ক্লিয়ার হয়ে গেছি না? দেন আমরা আসবো পরেরটাতে। দেখো এবার আমরা আসি তড়িৎ প্রবাহ কাকে বলে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, পরিবাহী ধরো তোমার এটা লোহা নাও, লোহার যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্তুচ্ছেদ কি জানো, তুমি যদি একটা লোহাকে কাটো, লোহাকে কাটলে দেখবা লোহার একটা ছোট্ট অংশ পাবা। ঠিক আছে, সেই ছোট্ট অংশটাকে কাটলে দেখবে এরকম গোল অংশ বোঝা যায়। যেমন ধরো এটা একটা পাইপ, ঠিক আছে, লাইক আ পাইপ। ঠিক আছে, এটা কাটা শুরু করো, এটা কাটো, এখানে গোল একটা অংশ পাবা না। এটাই হচ্ছে সেই প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, একক সময়ে মানে কি, প্রতি সেকেন্ডে। কি বলছে, প্রতি সেকেন্ডে, ধরো 1 সেকেন্ডে, হ্যাঁ। তো প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ এখান থেকে যে পরিমাণ আধান যাবে, অর্থাৎ ইলেকট্রনের মানে কি, যে মানে ইলেকট্রন আধান যাবে, তাই হলো তড়িৎ প্রবাহ। তাহলে দেখো প্রচলিত তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ প্রচলিত তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয় না, আমরা দেখছেন একটু আগে। তড়িৎ প্রবাহ যেদিকে হবে ইলেকট্রন প্রবাহ তার উল্টা দিকে হবে, কোন দিকে, উল্টা দিকে। এটা কি প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ তার উল্টা দিকে। আর তড়িৎ প্রবাহ যেদিকে, ইলেকট্রন প্রবাহ তার কি দিকে হবে, বিপরীত দিকে হবে। তড়িৎ প্রবাহের একক হলো কি, অ্যাম্পিয়ার। কি, অ্যাম্পিয়ার। আমরা তড়িৎ প্রবাহকে এক এ দ্বারা প্রকাশ করি, এটা মনে রাখবা, এটা তোমাদের লাগবে। ঠিক আছে, তড়িৎ বিভব কি না পড়ছি একটু আগে। আর তড়িৎ বিভব পার্থক্য কি, প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, অর্থাৎ আমরা যে এখানে তড়িৎ বিভব পড়ছিলাম, আমরা একটা ধনাত্মক আধানকে, ধরো ধনাত্মক প্লাস, যেটা প্লাস, এটাকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে সমবেগে, সমবেগে এখানে পড়ছিলাম না যে সমবেগে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ, যে পরিমাণ কাজ আমি করলাম ওকে টানতে যাইয়া, মানে ওই যে প্লাস টাকা আনতে যে পরিমাণ কাজ করলাম, ওই বিন্দু দুটির মধ্যে তড়িৎ বিভব পার্থক্য থাকে।
ওই বিন্দু দুটোর মধ্যে কি থাকে, তড়িৎ বিভব পার্থক্য থাকে। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হতে কোনো কাজ সম্পন্ন হবে না। অর্থাৎ বিভব পার্থক্য না থাকলে কি হবে না, কোনো কাজ হবে না। তাহলে বুঝতেছি যে তড়িৎ বিভবটা বুঝলে তড়িৎ বিভব পার্থক্যটাও আমরা বুঝতেছি। অর্থাৎ আমরা যে ওখান থেকে প্লাস যে আধানটা ছিল সেটাকে আনতেছিলাম একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কাজ করছিলাম সেটাই হচ্ছে আমার তড়িৎ বিভব পার্থক্য। দেখছো এই যে আধানটা ছিল, এই আধানটাকে আমরা বি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করছি, তারপর এখানে যে বিভব পার্থক্যটা ক্রিয়েট হয়েছিল সেটাই হচ্ছে আমার কি, তড়িৎ বিভব পার্থক্য। ঠিক আছে, তড়িৎ বিভব পার্থক্য ছাড়া আমাদের কি হবে না, কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা নেক্সট আসি, তড়িৎ প্রবাহের কি প্রকারভেদ। দেখো আমাদের তড়িৎ প্রবাহ হয় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে হয়। একটা হচ্ছে একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। একমুখী প্রবাহ মানে কি, সেটা ডিরেকশনটা দেখো সব সময় একই দিকে থাকবে, সব সময় একই দিকে থাকবে। এইসব প্রবাহ আমরা কোথায় পাই? আমরা যে ড্রাই সেল ইউজ করি না, ব্যাটারি ড্রাই সেল মানে হচ্ছে যে আমরা রিমোটে ব্যবহার করি, তারপরে রিমোটের তারপরে আরও তোমার ধরো খেলনাতে ব্যবহার করি, ওইসব ব্যাটারিকে আমরা বলি কি বলি, একমুখী প্রবাহ বলি। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকে কোনো কি হয় না, পরিবর্তন ঘটে না। তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে হবে। কী দিকে হবে? একই দিকে হবে। এটাই হচ্ছে আমাদের কি, একমুখী প্রবাহ। আবার ডিসি জেনারেটরের সাহায্যে, ডিসি জেনারেটর যেগুলো আছে ওগুলো কি, এক প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করে, যেটা হচ্ছে কি একমুখী প্রবাহ। খেয়াল করো তড়িৎ প্রবাহের দিক দেখো, উপরের দিকে দেখো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এই যেগুলা। আর এখানে নিচে যেটা সময়, এটা কি সময়, মনে করো এই সময়ে এতটুক তড়িৎ প্রবাহ হইল, এই সময়ে এতটুকু তড়িৎ প্রবাহ হইল। অর্থাৎ সব সময় দেখা যাচ্ছে যে এর দিকটা একই রকম। ধরো এটা 1 সেকেন্ডে, এটা 2 সেকেন্ডে, এটা 3 সেকেন্ডে, সব সময় দেখা যাচ্ছে যে এদের দিকটা একই রকম। এই জন্যকে বলতেছি আমরা একমুখী প্রবাহ। কিন্তু খেয়াল করো যদি আমাদের এখানে এসি প্রবাহ আসে, এসি প্রবাহতে খেয়াল করা যাচ্ছে যে এখানে দিকটা ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। দেখো যদি সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়, খেয়াল করো তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে, আই, এটা কি টি সেকেন্ড সময়। খেয়াল করো এর দিক চেঞ্জ হচ্ছে না, একবার উপরে নামে, একবার নিচে নামে, একবার উপরে নামে, নিচে নামে, একবার উপরে নামে, নিচে নামে। খেয়াল করছো প্রতি সেকেন্ডে এর দিক চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে এর দিক চেঞ্জ হচ্ছে। এখন প্রতি সেকেন্ডে কতটুকু দিক চেঞ্জ করতে হবে সেটা বুঝতে হবে। দেখো যদি সময়ের সাথে সাথে, কি বলছে, সময়ের সাথে সাথে ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ঠিক আছে, এরকম সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হয়, খেলো বারবার চেঞ্জ হচ্ছে, একবার নামে উঠে, এই পরিবর্তনকে আমরা বলি পরবর্তী প্রবাহ। যদি দিক পরিবর্তনের সময় স্থির থাকে, এটাকে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ বলা হয়। যদি তুমি খেয়াল করো যে বারবার এদের যে দিক দেখো, এখানে লেখা আছে বাংলাদেশের পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ দেখো প্রতি সেকেন্ডে কত, 50 বার। যদি এর প্রতি সেকেন্ডে বারবার 50 বারই পাওয়া যায়, প্রতি সেকেন্ডে বারবার এর দিক যদি 50 বারই পাওয়া যায়, তাহলে সেটা কি পরবর্তী প্রবাহ। ধরো 1 সেকেন্ডে যা আসছে 2 সেকেন্ডও তাই আসছে, মানে বারবার একই আসতেছে। এই যে এই জন্য বলছে মধ্যবর্তী সময় স্থির থাকে, তবে এটাকে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ বলে। বর্তমানে বিশ্বের সকল তড়িৎ প্রবাহই হচ্ছে কি পর্যাবৃত্ত প্রবাহ। অর্থাৎ বিশ্বে যত তড়িৎ প্রবাহ আছে সব কি পর্যায়বৃত্ত প্রবাহ। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে কারেন্ট পাচ্ছি এগুলো কি পর্যায়বৃত্ত। ফ্যান চলতেছে, টিভি চলতেছে, ফ্রিজ চলতেছে, সব কি পর্যায়বৃত্ত। এর কারণ তুলনামূলকভাবে এটিও উৎপন্ন ও সরবরাহ কাজে সহজ এবং সাশ্রয়ী। এটা উৎপন্ন এবং সরবরাহ কাজে কি সাশ্রয়ী। তারপর দেখো পর্যাবৃত্ত প্রবাহের উৎস কি, জেনারেটর বা ডায়নামো। আমরা পর্যাবৃত্ত প্রবাহ কীভাবে পাবো, জেনারেটর দিয়ে পাবো, ডায়নামো দিয়ে পাবো। ঠিক আছে, খেয়াল করে এখানে পার্থক্য আছে। এটা যেমন জেনারেটর, ডায়নামো, এটা কি ডিসি জেনারেটর, পার্থক্য কিন্তু আছে। একটা ডিসি জেনারেটর, একটা শুধুমাত্র কি জেনারেটর। তাহলে দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে কী করা হয়, পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয় জেনারেটরের সাহায্যে। পর্যাবৃত্ত পরবর্তী প্রবাহর পরিবর্তনের হার দেশভেদে ভিন্ন হয়, এক এক দেশে একরকম হয়। যেমন যুক্তরাষ্ট্র দেখো প্রতি সেকেন্ডে কয়বার, 60 বার দিক পরিবর্তন করে, ওদের পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 60 বার। এগুলো এমসিকিউ তো আসবে, আবার সৃজনশীল দিতে পারে তোমাদের কি
কোনটা কী প্রবাহ, ঠিক আছে। এবার আমরা আসি রোধ বা রেজিস্ট্যান্স। ধরো তুমি রাস্তায় বসে আসো বলতে কি গাড়িতে বসে আসো, তো তখন দেখতেছো যে ট্রাফিক জ্যাম লেগে গেছে। এখন তুমি যাইতে পারতেছো না, কেন যাইতে পারতেছো না? তোমার সামনে গাড়ি, পিছনে গাড়ি, পাশে গাড়ি, সব দিকে গাড়ি, যাইতে পারতেছো না। সেমভাবে বর্তনীতেও কি থাকে, বর্তনীর ভিতরেও আমার কিছু বাধা থাকে। বাধা মানে যা তোমাকে থামায়। যেমন বিদ্যুৎ প্রবাহ তৈরির জন্য, ইলেকট্রন প্রবাহের জন্য, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় কিসের জন্য? বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। তাহলে দেখো কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। অর্থাৎ একটা পরিবাহীর যদি দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে, না আগেও পড়ছিলাম যে বিভব পার্থক্য ছাড়া কি হবে না, কারেন্ট ফ্লো হবে না। তাহলে ইলেকট্রন দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। তুমি খেয়াল করো এখানে আমরা বলছিলাম যে কারেন্ট ফ্লো হয় কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে কারেন্ট ফ্লো হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রনের দিক কোন দিকে হবে, মাইনাস থেকে প্লাসের দিকে। তার মানে হচ্ছে উল্টাটা হবে, তাই না? অর্থাৎ আমরা মাইনাসকে বলি নিম্ন বিভব আর প্লাসকে বলি উচ্চ বিভব। তোমরা দেখো এখানে এই যে মাইনাস আছে না, এই মাইনাসের দিকে কি হবে, ইলেকট্রন প্রবাহ হবে। মাইনাস হচ্ছে নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে আমরা কোন দিকে আসবো, উচ্চ বিভব মানে প্লাসের দিকে আসবো। এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আর যদি বলতাম কারেন্ট ফ্লো, তাহলে বলতে হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার কি হয়, কারেন্ট ফ্লো হয়। বুঝতে পারছি? এবার দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে কারেন্ট ফ্লো কীভাবে হয়। এখন কথা হচ্ছে এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এবং খেয়াল করো আমাদের যখন একটা পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেখানে অনেকগুলো কি থাকে, অণু থাকে, পরমাণু থাকে। এদের সাথে কি হয়, একটা মারামারি হয়। মারামারি বলতে কি, এর দিকে ধাক্কায় ধাক্কায় যাওয়া লাগে না, একটা সংঘর্ষ হয় কারেন্ট ফ্লো হওয়ার সময়। সেই সংঘর্ষে যখন লিপ্ত হয় তখন কি হয়, একটা বাধাপ্রাপ্ত হয়, গতি বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ ও বিঘ্নিত হবে। পরিবাহের এ বাধাদানের ধর্ম হলো কি, রোধ। অর্থাৎ যখন কারেন্ট ফ্লো হবে, কারেন্ট যে বাধাটা পাবে সেটাই হচ্ছে কি আমার রোধ। তাহলে মূলত পরিবাহী যে ধর্মের জন্য তা এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বা চলাচল বাধাগ্রস্ত হয়, তাই হচ্ছে রোধ। পরীক্ষা আসতে পারে যে রোধ কাকে বলে। ঠিক আছে, রোধ কাকে বলে? রোধকে আমরা প্রকাশ করি এভাবে, ঠিক আছে, এভাবে প্রকাশ করি, এটাকে কি দ্বারা, রোধ। ঠিক, এখন আমরা শিখব ওহমস ল। এখানে আমরা একটা বর্তনী দেখতে পারতেছি যেখানে বাল্ব, সুইচ, ব্যাটারি এবং এখানে অ্যামিটার যুক্ত করা আছে। আমরা এখন এই বর্তনীটা অফ করলাম, একটা বাল্ব আমরা সংযুক্ত করছি দেখতে পারতেছি। দেন অ্যামিটার, যেখানে আমরা বিদ্যুৎ প্রবাহ দেখতে পারবো, মানে অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেন একটা সুইচ লাগানো হয়েছে যেখানে আমরা যেটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। একটা ভোল্ট মিটার লাগানো হয়েছে যার মাধ্যমে ভোল্টেজ দেখতে পারবো। তো এভাবে আমাদের একটা বর্তনী তৈরি হয়। সুইচটা আমরা অন করলে কারেন্ট প্রবাহিত হবে, তার পাশাপাশি ইলেকট্রনও প্রবাহিত হবে। তো দেখতে পারতেছি আমাদের কারেন্টটা প্রবাহের পরে অ্যামিটারে আমরা দেখতে পারবো যে অ্যামিটারে 15 লেখা উঠছে এবং ভোল্ট মিটারেও 15 লেখা উঠছে। তাহলে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। আমরা এখন দুটা ব্যাটারি লাগাবো। দুটা ব্যাটারি লাগানোর পরে কারেন্ট আবার ফ্লো করবে এবং দেখবো যে আগের থেকেও বাল্বটা খুব ভালো বেশি আলোতে জ্বলবে, কারণ এখানে এখন ডবল ব্যাটারি লাগানো হয়েছে, যার কারণে আরও বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। দেখতে পারতেছেন আরও বেশি পরিমাণ, যে অ্যামিটারে এখন দেখা যাচ্ছে 20 আর ভোল্টেও কি 20। তাহলে দেখতে পারতেছে ব্যাটারি সংযুক্ত করার ফলে আমাদের বিভব পার্থক্য বেড়ে গেছে এবং বিভব পার্থক্য বাড়লে কারেন্ট ফ্লো অর্থাৎ অ্যামিটারে দেখতে পারতেছি বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাবে। এখন আমরা 3টা ব্যাটারি লাগাইলাম, তখনও দেখতে পারবো যে
বিভব পার্থক্য অর্থাৎ ভোল্ট বেড়ে যাওয়ার কারণে, ভোল্ট 50 হওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহও বেড়ে গেছে, তখন 50 হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভব পার্থক্য বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়ে, বিভব পার্থক্য কমলেও বিদ্যুৎ প্রবাহ কমে। অর্থাৎ যদি ভোল্ট কমে বিদ্যুৎ প্রবাহ কী হবে, কমবে, আর ভোল্ট বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। তো এক পাশে দেখতেছি অ্যামিটার লাগানো আছে, এর এক পাশে ভোল্ট মিটার লাগানো আছে। এর মাধ্যমে দেখুন আমরা একটা কী আঁকতে পারি, একটা গ্রাফ আঁকতে পারি। যদি আমাদের দেখেন আই বাড়ে ভিও বাড়ে, ভি বাড়লে আইও বাড়ে, তাহলে পরস্পরের কি সমানুপাতিক, তাই তো? আই এবং ভি সমানুপাতিক দেখতে পাচ্ছি, আই বাড়তেছে ভিও বাড়তেছে। এটা আবিষ্কার করছিল জর্জ ওহম, ঠিক আছে? তো এভাবে আমরা এর সূত্রটা বের করতে পারি, ভি সমানুপাতিক আই, ঠিক আছে? এটাকে সমানুপাতিক চিহ্ন বলে আই, ঠিক আছে? এভাবে আমরা বের করতে পারি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে টেম্পারেচার যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট হবে, মানে তাপমাত্রাটা স্থির থাকবে, কোনো তাপমাত্রা বাড়াবো না কমাবো না। তাপমাত্রা বাড়ালে একবারে কমাইলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, জন্য এটা আমাদের স্থির তাপমাত্রায় আমরা এই সূত্রটা পাই, ভি সমানুপাতিক আই। ভি মানে ভোল্টেজ, আই মানে কি, বিদ্যুৎ প্রবাহ বা আই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের এই যে লেখাগুলো বুঝতে খুব ইজি হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কি না তা নির্ভর করে দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। আমরা জানি যে বিভব পার্থক্য বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়ে, বিভব পার্থক্য কমলে বিদ্যুৎ প্রবাহ কমে। এছাড়া পরিবাহীর আকৃতি ও উপাদান, পরিবাহীর আকৃতি কেমন, কী উপাদান দিয়ে বানাইছে, সেটা কি সোডিয়াম দিয়ে বানানো নাকি ম্যাগনেসিয়াম দিয়ে বানানো নাকি অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, এমনকি পরিবাহীর মধ্যে তাপমাত্রার উপর, তাপমাত্রা বাড়াইলে কমাইলেও চেঞ্জ হয় বলছিলাম, তাপমাত্রার উপরও তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। কিন্তু আমরা এখন কি করব, আমরা এখানে তাপমাত্রাটা স্থির রাখবো। কি রাখবো, স্থির রাখবো, মানে তাপমাত্রা বাড়াবো না কমাবো না, যা আছে তা রাখবো। তবে নির্দিষ্ট পরিবাহী, নির্দিষ্ট পরিবাহী মানে কি, আমি যে কোনো একটা তো পরিবাহী নিব, যেমন ধরো সোডিয়াম, ওই একটা নিয়ে কাজ করব। মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে শুধু, নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুধু দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। যদি আমাদের তাপমাত্রা ফিক্স থাকে এবং পরিবাহী ফিক্স থাকে, তখন আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর কি নির্ভর করবে, বিদ্যুৎ প্রবাহটা নির্ভর করবে। এখন দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তার মধ্য দিয়ে প্রবাহিত, তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত থেকে ওই তাপমাত্রায় ওই পরিবাহী রোধ পরিমাপ করা হয়। মানে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো বিভব পার্থক্য এবং ওই যে কি আছে আই, মানে বিদ্যুৎ প্রবাহ, খেয়াল করো দুই প্রান্তের বিভব পার্থক্য কী দ্বারা প্রকাশ করি, আমি ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করি এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে কী দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি, নাকি আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই, তাহলে প্রবাহিত তড়িৎ প্রবাহ অনুপাত থেকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ নির্ণয় করা যায়। কী নির্ণয় করা যায়, রোধ নির্ণয় করা যায়, ঠিক আছে? কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখাবো একটু পরেই। কোনো পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আকৃতির একটি পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে কি বললাম, তাপমাত্রা থাকবে ফিক্সড, নির্দিষ্ট আকৃতি থাকবে, একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে আই, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভি, একটা নিয়ম মেনে চলে। এই নিয়মটির জন্য জর্জ সাইমন ওহম, নাম কি ছিল, জর্জ সাইমন ওহম, কত সালে আবিষ্কার করছে, একটা সূত্র প্রণয়ন করেন যা ওহমের ল বা ওহমস ল নামে পরিচিত। যে ধরনের পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর বলে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাইলাম, এটা আমাদের মেন কাহিনী, ওগুলো আমাদের বাংলা কথা লিখছে, বাট মেন হচ্ছে এটা ওহমের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহী, কি বললাম, তাপমাত্রা ফিক্স থাকবে, নির্দিষ্ট পরিবাহী হবে, এর মধ্যে তড়িৎ প্রবাহ মান কি হবে, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, ভি, আর তড়িৎ প্রবাহ মানে কি, আই, ঠিক আছে, আই। তাহলে আমরা এতটুকু তো ক্লিয়ার। ওহমের সূত্র থেকে এটা বলা যায় যে পরিবাহী দুই প্রান্তের যদি আমার বিভব পার্থক্য বেশি থাকে, খেয়াল করছো যখন আমরা ব্যাটারি ডবল লাগাইছিলাম তখন বিভব পার্থক্য বেড়ে গেছিল, তখন তড়িৎ প্রবাহ বেশি হয়েছিল না, হয়েছিল। তাহলে বিভব পার্থক্য বেশি হলে কি, তড়িৎ প্রবাহ বাড়বে, মানে আই বাড়বে। আর বিভব পার্থক্য বা ভি যদি কমে যায়,
তখন কি আইও কমে যাবে, মানে তড়িৎ প্রবাহ কমে যাবে। তো কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং রোধকে আর এবং তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি। আমরা ওখানে দেখছিলাম আই সমানুপাতিক ভি দেখছিলাম না, বা ওখানে উল্টা করলে ভি সমানুপাতিক আই লিখছিল না। তো এখান থেকে আমরা একটা সূত্র আনতে পারি, সেটা হচ্ছে ভি সমান সমান আই আর, যেটাকে তুমি ভির দিয়ে মনে রাখতে পারো। কি দিয়ে? বীর 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 হ্যাঁ, বীর বীর সমান সমান আই আর। তো তুমি এই সূত্র থেকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করতে পারবা। তোমাকে যদি ভি এর মান দিয়ে দেয় তাহলে বলবে যে আর বের করো। ধরো ভি এর মান যদি 1 হয়, আই এর মানও যদি 1 হয়, তাহলে এই আইটাকে ওই পাশে পাঠাও, অর্থাৎ আই এর মানটাকে ওই পাশে পাঠাও, ভাগ করলে কত আসবে? আর এর মান কত আসবে? আর এর মান তখন 1 আসবে না? তাইলে এখানে আই আর আর গুণ অবস্থায় আছে। এই ম্যাথটা করলে তুমি বুঝতে পারবা, এটা থেকে ম্যাথ আসে। বি এর মান দিয়ে দে, আর এর মান দিয়ে দে, বা আই এর মান দিয়ে দে, বাকিটা বের করতে বলে। ঠিক আছে, এখন দেখো এখানে কি লেখা আছে। এই যে আই, আমরা যে এখানে দেখছিলাম আই এখানে, ভি এখানে। তো তুমি যদি ভি বাড়াও আই বাড়বে, ভি আরও বাড়াতে থাকো, এই যে দেখছো আই আরও বাড়তেছে, ভি আরও বাড়াও আই আরও বাড়তেছে, এই যে ভি আরও বাড়াও আই আরও বাড়তেছে। তার মানে হচ্ছে তুমি যত ভি বাড়াবা তত আই বাড়তে থাকবে। এই যে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আই, আর এটা হচ্ছে কি ভি। নিচের গ্রাফটা ভি, উপরের গ্রাফটা কি আই। তো আমি আবার যদি ভি বাড়াই, আই একেবারে আরও বেড়ে যাবে। তার মানে হচ্ছে যত বাড়াবো তত বাড়বে। আর দেখো যদি আমি ভি কমাতে থাকি, ভি কমাইলে আই কমে, ভি কমাইলে আই কমে, উল্টা দিকে আসো আর কি। উল্টা দিকে আসলে কমবে না? কমবে। তাহলে সূত্র দেখছো এটা, মানে আমরা একটু আগে যেটা লিখছিলাম ওই যে ভি সমান সমান আই আর, বা আই সমান সমান বি, একই কথা। এই আরটাকে বসে পাঠাও, বি ইকুয়ালস টু আই আর। তাহলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহী নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। তাহলে কি বললো? কোনো নির্দিষ্ট পরিবাহী বুঝো? পরিবাহী কোনটা? মানে যে কোনোটা পরিবাহী হবে নির্দিষ্ট, এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মানে আই পরিবাহী নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। মানে এই জিনিসটাকে একটু উল্টা করে লিখছে। খেয়াল করো, আরটা কি আছে? নিচে আছে না? আমরা কি জানি, যখন নিচে থাকে এটাকে কি বলবো? ব্যস্তানুপাতিক বলবো। মানে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে কি আই, আর আছে কি দেখো, তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধ কোনটা? আর এর কি? ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে যদি রোধ কমাও আই বাড়বে না? মনে করো তোমার ট্রাফিক সিগন্যালে গেছো, ট্রাফিক সিগন্যালে যদি এখন কোনো গাড়ি যদি না থাকে, তখন তোমার স্পিড বেড়ে যাবে না? মানে তোমার যদি কোনো আশেপাশে কোনো গাড়ি না থাকে, তুমি খুব তাড়াতাড়ি বাসায় চলতে পারবা না? এখন যদি ট্রাফিক থাকে, তুমি কি তাড়াতাড়ি বাসায় যেতে পারবা না? তার মানে হচ্ছে যদি রোধ কম থাকে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। কি বলছি? যদি রোধ কম থাকে বিদ্যুৎ প্রবাহ বাড়বে, আর যদি রোধ বেশি থাকে বিদ্যুৎ প্রবাহ কমবে। তাহলে মানে আর বাড়লে আই কমে, আর আর কমলে আই বাড়ে, তার অপোজিটটা। এই জন্য বলা হয়েছে কি নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। এখানে যতটুকুগুলো আছে তো মেনলি হচ্ছে ওই ওহমের ল, এইটা সব মুখস্থ করতে হবে। ঠিক আছে, বুঝাই দিয়েছি যখন জাস্ট মুখস্থ করা কাজ, আর কোনো কাজ নাই। তো এখানে আমি একটা করলাম, দেখো রোধের একক হলো কি ওহম, দেখাছিলাম না চিহ্নটা? এই যে এটা। তাহলে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহিত আই, মানে যদি তোমার ভি যদি 1 হয়, প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মানে আই যদি 1 হয়, তাহলে রোধ কত হবে? 1 হবে। এই একটু আগে যেখানে একটা অঙ্ক করছিলাম, এই যে এটা সেম স্টাইলে। ঠিক আছে, একটু আগে বলা হয়েছে, শুধু মান বসাবা, সূত্রতে মান বসালে অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা আসি তড়িৎ বর্তনী। এখন দেখো আমরা মানুষ চলাফেরা করি, আমাদের একটা পথ লাগে না? লাগে তো তড়িৎ প্রবাহের জন্য একটা পথ লাগে, আমরা জানি। তো তড়িৎ প্রবাহ চলার সময় এখানে এই আবদ্ধ পথকে, এই যে আবদ্ধ পথ, এই যে এখানে যে সবগুলো আবদ্ধ করা আছে, এটাই হচ্ছে আমার কি তড়িৎ বর্তনী। তো দেখো তড়িৎ সে দুই প্রান্তকে আমরা এক বা একাধিক রোধ মানে কি, যেগুলাকে কি বলে? রোধ বলে। R1 R2 রোধ দ্বারা সংযুক্ত করলাম। তারপরে আরও অনেক কিছু লাগাইছি, দেখো অ্যামিটার লাগাইছি, সব লাগাই। চাবি মানে কি? সুইচও লাগাইছি, যেখানে সুইচ আছে দেখছো, ওই যে সুইচ লাগাইলাম। তারপরে সুইচ দিয়ে কী করি? বর্তনী বন্ধ করা বা খোলা যায়।
বর্তনী বন্ধ করা বা খোলা যায়। ঠিক আছে, এখানে খেয়াল করো সুইচটা যখন আমি চাপ দিব বর্তনীটা বন্ধ হবে। তো বর্তনীটা যখন বন্ধ হবে তার মানে কি এই সুইচটা এরকম লেগে যাবে না, এখানে লেগে গেলে কি হবে, বিদ্যুৎ প্রবাহ হবে না? হবে। যখন তুমি সুইচটা আবার কি করবা, খুলবা, মনে করো সুইচটা খুলে আবার এই পজিশনে আনবা, তখন কি হবে, তখন বিদ্যুৎ প্রবাহ আর হবে না। তাহলে এখানে বন্ধ করা মানে কি, এখানে বন্ধ করা মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হবে। ঠিক আছে, আর খোলা মানে কি, বিদ্যুৎ প্রবাহ হবে না। অনেকটা সুইচ অফ করা, সুইচ অফ করলে এই জিনিসটা এখানে লেগে যায়, আর সুইচ যদি অন করো এই জিনিসটা খুলে যায়। বিষয়টা এরকম। ঠিক আছে, মানে তুমি যদি সুইচ অন করো লেগে যাবে, আর সুইচ অফ করলে খুলে যাবে। তো চাবি বন্ধ থাকলে বর্তনী সম্পূর্ণ হবে, তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ চাবি যখন এটার সাথে লাগবে তখন কারেন্ট প্রবাহিত হবে, আর চাবি যদি খোলা থাকে বর্তনী সম্পূর্ণ হবে না, তড়িৎ প্রবাহিত হবে না। অনেকটা সুইচ অফ করার মতো, সুইচ অফ করলে এরকম দেখাবে, সুইচ অফ করলে এরকম দেখা কারেন্টটা, বুঝছো? ধরো ফ্যানের সুইচ তুমি অফ করলা, তার মানে কি কারেন্ট প্রবাহিত হবে? হবে না, তখন আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর যখন তুমি সুইচটা অন করো তখন এরকম লেগে যাবে, তখনই আমাদের কারেন্ট প্রবাহিত হবে, ফ্যান চলবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো আমাদের বর্তনী দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল। শ্রেণী বলতে কীরকম, শ্রেণী বলতে হচ্ছে, আমি একটা ছবি দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে একটা ব্যাটারি সংযুক্ত আছে, ব্যাটারির সাথে এই বাল্বগুলো শ্রেণীতে লাগানো। খেয়াল করো এখান থেকে কারেন্টটা বের হয়, কারেন্টটা প্রথমে এই বাল্বে যাবে, এই বাল্বটা খুব বেশি আলোতে জ্বলবে, কারণ সবার আগে প্রথম বাল্বটা বেশি কারেন্ট পাচ্ছে, পরের বাল্বে মিডিয়াম জ্বলবে কারণ এটা একটু পরে পাচ্ছে, সবচেয়ে কম আলো জ্বলবে কোনটা, এই লাইটটা। তো শ্রেণী বর্তনীতে খেয়াল করো একটাই ওয়্যার, একটাই কানেকশন, মানে একটা কানেকশানেই সবগুলো লাইট জ্বলতেছে, তাই না? অর্থাৎ একটা কানেকশানে সবগুলো লাইটে কারেন্ট যাচ্ছে। অর্থাৎ আইটা মানে আই মানে কি, বিদ্যুৎ প্রবাহটা এখান থেকে হবে 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 এখানে এসে এখানে আসবে। কিন্তু খেয়াল করো এটা হচ্ছে কি সিরিজ সার্কিটে, কিন্তু প্যারালাল সার্কিটে কি হয়, প্যারালাল দেখো এখানে যাবে কারেন্টটা, কারেন্টটা এখানে একটু যাবে, এখানে একটু যাবে, এখানে একটু যাবে, মানে আলাদা আলাদাভাবে যাবে। ওখানে গেছিলো একসাথে, এখানে আলাদা আলাদাভাবে, অর্থাৎ এখান থেকে যা আসবে তা সমবন্টন হবে। ঠিক আছে, ধরো ওর কাছে কারেন্ট হচ্ছে কত 3 আম্পিয়ার, 3 আম্পিয়ারের মধ্যে 3 ভাগ করবে, 1 ভাগ এঁকে দিবে, 1 ভাগ এঁকে দিবে, 1 ভাগ এঁকে দিবে। তো 3 জন 3 ভাগ করে পাবে, সবগুলো লাইট সমান আলোতে জ্বলবে। কি বলছি, সবগুলো লাইট সমান আলোতে জ্বলবে, মানে হচ্ছে সমান্তরাল বর্তনীতে সব কেউ মনে করে কি বঞ্চিত হবে না, মানে সবাই সমান সমান ভাগ পাবে। কিন্তু এই সিরিজ বর্তনীতে প্রথমে যে কারেন্টটা পায় সে বেশি পায়, এ কম, এ মিডিয়াম পায়, এ একেবারে কম পায়। কিন্তু সমান্তরালে সবাই সমবন্টন হয়, কারেন্টের সাপ্লাই সমবন্টন হয়। তো এই যে সমান্তরাল যেগুলো দেখতেছে এগুলো আমরা পাবো কোথায়, বাসা বাড়িতে, অফিস আদালতে, ওখানে আমাদের সমান্তরাল বর্তনী পাওয়া যায়। অর্থাৎ আমরা আমাদের মন মতো কারেন্টটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, তোমার মন চাইলেও তুমি ফ্যান চালাবা, তোমার মন চাইলেও তুমি লাইট জ্বালাবা, বা মন চাইলেও ফ্যান অফ করবা, লাইট জ্বালাবা না। তাহলে এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, তুমি যদি এই রুমে, তোমার রুম মনে করো 3টা রুম, 3টা রুমে 3টা লাইট আছে, ঠিক আছে? এখন তুমি প্রথম রুমের লাইটটা জ্বালায় রাখলা, বললা যে না মাঝখানে রুমটা লাইটটা আমি অফ করবো। তা তুমি কী করবা, এখানে সুইচটা কী করবা, অফ করে দাও না, সুইচটা অফ করে দিবে, এই যে মাঝখানে রুমেরটা। তাহলে এই রুমে আর লাইট জ্বলবে না। ঠিক আছে, তোমার প্রথম রুমে জ্বলবে আর 3 নম্বর রুমে জ্বলবে। তুমি বললা না আমি এই রুমটাও লাইট অফ করে দিব, তো এই রুমে লাইট অফ করে দিবা, তখন প্রথম রুমে লাইট জ্বলবে, বাকি এই রুম আর এই রুমে লাইট জ্বলবে না। তার মানে হচ্ছে এখানে তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো, মানে লাইট তুমি কোনটাতে জ্বালাবা না। অর্থাৎ প্যারালাল সার্কিটে এই সুবিধাটা আছে, কিন্তু সিরিজ সার্কিটে তুমি যদি একটা লাইটও অন অফ করো সবগুলো বন্ধ হয়ে যাবে। ধরো তুমি এখানে এই লাইটটা অফ করলা, প্রথমটা অফ করলা, পরেরগুলো বন্ধ হয়ে যাবে, জ্বলবে না। ঠিক আছে, সিরিজ সার্কিটে এটাই অসুবিধা, সিরিজ সার্কিটে একটা লাইট অফ করলে সবগুলো বন্ধ হয়ে যাবে। এখন তোমাদের একটা চিত্র দেখাই সিরিজের। সিরিজটা হচ্ছে আমাদের ইয়াতে, ওই যে আমরা রাস্তাঘাটে দেখি না যে লাইট জ্বলে, এই যে লাইটগুলো স্ট্রিট লাইট, এগুলো খেয়াল করো, এগুলো কিন্তু কেউ কি যাই আলাদা আলাদা করে লাইটগুলো জ্বালাবে না। তোমার দেশে এতগুলো লাইট আছে, এখন যদি প্রত্যেকটা লাইট
আলাদা আলাদা আলাদাভাবে জ্বালাতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। এই সময় বাঁচানোর জন্য একটা সুইচ দিয়ে সবগুলো লাইটকে কন্ট্রোল করা হয়। বুঝতে পারছো? একটা সুইচ দিয়ে সবগুলো লাইটকে কন্ট্রোল করা হয়, তখন একটা সুইচ দিয়ে সবগুলো লাইট জ্বলে। বুঝতে পারছো? তাহলে সিরিজ সার্কিটে কি হচ্ছে, একটা লাইট দিয়ে সবগুলো লাইটকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রেণী সংযোগ কী আর ইয়া সংযোগ কী, এটা খুব ইজিলি বুঝতে পারলাম। আমরা একটু বইয়ের ব্যাখ্যার সাথে একটু মিলাতে পারি। ঠিক আছে, বইয়ে এখানে অনেক ব্যাখ্যা দিছে যে একটা তৈরি যন্ত্র আছে, এর প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্ত, তারপরে দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় প্রান্ত, এভাবে সংযোগ করা হয়। ঠিক আছে, মানে প্রথমটার সাথে দ্বিতীয়, আমরা যেরকম ওই ওই ডায়াগ্রামে দেখছিলাম না, যে প্রথম প্রান্ত কোনটা, এটার সাথে দ্বিতীয় প্রান্ত কানেক্টেড, দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় প্রান্ত কানেক্টেড, ওইটাই বলা হয়েছে। বুঝতে পারছো? তাহলে কানেক্ট হয়ে কি করে, শ্রেণী সংযোগ বানায়। এখানে দেখো R1 আছে, R2 আছে, যে R1 আছে, R2 আছে, চাবি কেটা কে কে আছে না, চাবি চাবি আছে। তো প্রভাব পরিমাপের জন্য কি আছে, অ্যামিটার আছে, যে এ আছে। অ্যামিটার দিয়ে কী করে, বিদ্যুৎ প্রবাহ মাপে। ঠিক আছে, একে বর্তনীতে কোনো উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয়, অনুক্রমে যুক্ত করা হয় মানে শ্রেণীতে যুক্ত করা হয়। আর অ্যামিটারের প্লাস প্রান্ত মাইনাস চিহ্ন থাকলে, তার খেয়াল করো, অ্যামিটারের প্লাস আছে আর মাইনাস আছে না, তোমাদের রাখতে হবে যদি প্লাস থাকে তাহলে এর যে মাথাটা আছে, মাথাটা প্লাসের সাথে আমার যে ব্যাটারি যে প্লাস আছে সেম এই প্লাসের সাথে লাগাইতে হবে। জিনিসটা হচ্ছে প্লাস টু প্লাস, এভাবে না লাগাইলে কি হবে না, নষ্ট হয়ে যাবে, তোমার যেই কানেকশানটা নষ্ট হয়ে যাবে। তাই অ্যামিটারের যে প্লাস মাইনাস প্রান্ত আছে, প্লাস চিহ্নিত অংশ অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে লাগাইতে হবে, ব্যাটারি ধনাত্মকের সাথে লাগাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। যে প্রান্ত ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত প্রান্তের সাথে মানে লাগাইতে হবে, মানে ইলেকট্রন প্রবাহিত হয় যেদিক দিয়ে তার বিপরীত প্রান্তে কিছু কী প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয়, সেখান দিয়ে আমরা কি করব, লাগাবো কাকে, অ্যামিটারকে। এই সংযোগের ক্ষেত্রে বর্তনী সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। যেমন খেয়াল করো, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত, কি বলছে, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কিন্তু বিভব পার্থক্য কী হতে ভিন্ন হতে পারে। তার মানে হচ্ছে তুমি যখন এখান থেকে সুইচটা অন করবা, দেখা যাবে প্রথমটা ভালো মতো জ্বলবে, ভালো মতো জ্বলবে, কিন্তু দ্বিতীয়টা জ্বলবে না। কেন? কারণ দ্বিতীয়টার বিভব পার্থক্যটা কমে যাবে। 2 নম্বর যেটা আছে এর বিভব পার্থক্যটা কমে যাওয়ার কারণে 2 নম্বরটা কি কারেন্ট সাপ্লাই কম পাবে, 2 নম্বরটা কারেন্ট সাপ্লাই কম পাবে, যে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে, যার কারণে বিভব পার্থক্য কম হলে কী হয়, কারেন্ট সাপ্লাই কম পাবে। আমি আগেও বলছি, এই জন্য শ্রেণী বর্তনীতে কী হয়ে যাচ্ছে, প্রথম বর্তনী যদি বিভব পার্থক্য বেশি পায়, দ্বিতীয় বর্তনী বিভব পার্থক্য কম পাবে। সো দ্বিতীয় বর্তনী না, দ্বিতীয় যেই সার্কিটটা মানে বাল্বটা, ওটা কী হয়, বিভব পার্থক্য কম পাবে। এবার আমরা সমান্তরালে আসি। সমান্তরাল সংযোগ আমরা একটু আগে দেখছিলাম। ঠিক আছে, এখানে সবগুলোকে কী করবো, দেখো মনে করো এখান থেকে এই যে প্লাস থেকে কারেন্ট প্রবাহিত হবে নাকি, চাবিটা ধরো লাগাই দিলাম, চাবিটা লাগাই দিলাম, তো কারেন্টটা এখানে যাবে, দেন এখান থেকে এখানে যাবে, দেন এখানে যাবে নাকি। তো এইসব ক্ষেত্রে এবার কারেন্টটা এখানেও কিন্তু যাবে, এখানে আরেকটা সার্কিট আছে, তো এখান থেকে এসে কারেন্টটা কোথায় যাবে, এখানে যাবে, কোথায়, এখানে। তো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তখন দেখবো যে এখানে এদের বিভব পার্থক্য কী থাকবে, সমান থাকবে। দেখা যাবে যে এটা আর এটা বিভব পার্থক্য সমান থাকবে। তাহলে সমান্তরাল বর্তনীতে খেয়াল করো, এখানে কারেন্ট কিন্তু আলাদা আলাদা প্রবাহিত হচ্ছে, এখানে আসতেছে আবার এখানে আসতেছে, মানে এখানে ওর রোড কয়টা, রোড দুইটা, এখানে একটা রোড আছে, এখানে একটা রোড আছে। ও যেহেতু ডবল রোড আছে সেহেতু দুইটা রোডে যেতে পারতেছে, সেহেতু ওর কী হবে, বিভব পার্থক্যটা সমান থাকবে। বিভব পার্থক্য সমান হলে লাইটগুলো সমান আলাদা জ্বলবে এবং বিদ্যুৎ প্রবাহ ওরা কী পাবে, সেম সেম পাবে, মানে আইটা সেম পাবে। দেখো রোদ আছে কয়টা, এখানে একটা দুইটা রাখছি, ঠিক আছে। দেন তড়িৎ উপকরণ মানে কি হয়, আমাদের অ্যামিটার ভোল্ট মিটার এগুলা সংযুক্ত করব। এখানে দেখো ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহ চলে, চলে না। সমান্তরাল সংযোগে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে, দেখো রোডটা ভিন্ন, এই রোড এই রোড, তড়িৎ প্রবাহ চলে, কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিভব পার্থক্য একই থাকে। পরীক্ষায় যদি সংজ্ঞাও লিখতে বলে যে
সমান্তরাল সংযোগ বর্তনী কাকে বলে? তুমি কি লিখবা? তুমি লিখবা যে সংযোগে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহ চলে এবং কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিভব পার্থক্য একই থাকে, মানে বিভব পার্থক্য এক থাকবে, সেটাই হচ্ছে সমান্তরাল বর্তনী, মানে বিভব পার্থক্য সেম থাকবে। কিন্তু যদি বলা হয় যে শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে, তখন বলবো যে সংযোগে প্রত্যেকটির মধ্য দিয়ে একই পথে, ভিন্ন ভিন্ন না, একই পথে তড়িৎ প্রবাহ চলে কিন্তু বিভব পার্থক্য অর্থাৎ দুইটা সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে না, জাস্ট অপোজিট লিখবে, একই থাকে না, তাকে বলবো শ্রেণী সংযোগ বর্তনী। এটাই পার্থক্য, ঠিক আছে? এখন দেখো চিত্রে R1 R2 কি দুটা রোধ, ভোল্টমিটার কি ভি, ঠিক আছে, সমান্তরালে সংযোগ করা হয়েছে। খেয়াল করো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, সমান্তরাল। আমরা কিন্তু শ্রেণীতে লাগাই না, আমরা কিন্তু একটা তারে লাগাইনি, লাগাইনি। এই কারণে দেখো ভোল্টমিটারে প্লাস প্রান্ত, ঠিক আছে, অবশ্যই কোষে ধনাত্মক প্রান্ত, মানে আমরা অবশ্যই যে সেমভাবে, মানে এখানে যে প্লাসের সাথে সেলের প্লাসের সাথে ভোল্টমিটার প্লাসকে কানেক্ট করব। আবার এখানে মাইনাস দিলে কানেক্ট করলে নষ্ট হয়ে যাবে, যে লেখা আছে নষ্ট হয়ে যেতে পারে। সেম কাহিনী, অ্যামিটারের মতো ভোল্টমিটারও সেম কাহিনী। পরীক্ষা কিন্তু আসতে পারে যে সিরিজ সংযোগ কাকে বলে, সমান্তরাল সংযোগ কাকে বলে, সিরিজ সংযোগের উপকারিতা, সমান্তরাল সংযোগের উপকারিতা, এগুলো বেশি আসে, ঠিক আছে? তখন সিরিজ সংযোগে কী হয়, সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাধার মধ্যে দিয়ে হয়, মানে তড়িৎ প্রবাহ আইটা সেম থাকে, কিন্তু কিন্তু চেঞ্জ কিসে আসে? ভিতে। কোথায়? সিরিজে, মানে শ্রেণীতে। একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলতো, দুটি বাল্ব সিরিজ সংযোগের ফলে এর চেয়েও কম উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ প্রথম বাল্বটা যেভাবে জ্বলবে পরের বাল্বগুলো সিরিজ সংযোগে অত ভালোভাবে জ্বলবে না। আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়, যদি কোনো একটা বাল্ব নষ্ট হয়ে যায়, তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে ওপর বাল্বটিও জ্বলবে না। এখানে খেয়াল করো, সিরিজ সংযোগে যদি যে কোনো একটা বাল্ব নষ্ট হয়, কোনো লাইট জ্বলবে না। ধরো এটা নষ্ট হয়েছে, এই দুটো বন্ধ হয়ে যাবে, এটা নষ্ট হয়েছে, সবগুলো বন্ধ হয়ে যাবে, মানে এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে আবার এখানে আসতে হবে। যদি একটা ভালভও নষ্ট হয়, তাহলে তুমি কি করতে পারবা না? লাইটটা জ্বালাতে পারবা না। তাহলে সিরিজ সংযোগের এটাই অসুবিধা যে এখানে একটা লাইট নষ্ট হয়ে গেলে সবগুলো বন্ধ হয়ে যায়। তাহলে ধরো তোমার স্ট্রিট লাইটে যদি যে কোনো একটা ভাল্ব নষ্ট হয়, তাহলে সবগুলো লাইট কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন তুমি আইডেন্টিফাই করতে কষ্ট হবে যে কোন লাইটটা আমার নষ্ট হয়েছে। ধরো এখানে একটা লাইট নষ্ট হয়েছে, এখানে একটা লাইট নষ্ট হয়েছে, এখন কোন লাইটটা নষ্ট হওয়ার কারণে সবগুলো লাইট বন্ধ হয়েছে সেটা আইডেন্টিফাই করতে কষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সিরিজ সংযোগের অপকারিতা, ঠিক আছে? তাহলে সিরিজ সংযোগের অপকারিতা আমরা বুঝতে পারলাম। খেয়াল করো কি লিখলো, আবার কোনো একটি ভাল্ব যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে ওপর বাল্বটি আর জ্বলবে না। তো সমান্তরাল সংযোগে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহ হয়, আমরা জানি সেটা ভিন্ন ভিন্ন ওয়েতে আমাদের কি হয়, কারেন্টটা যায়, রাস্তা আলাদা। তাই এ ভাল্ব নষ্ট হলে অন্যটিও জ্বলবে, তাহলে একটা নষ্ট হলে অন্যটাও জ্বলবে। প্রতিটি ভাল্বে পৃথক পৃথক আলো জ্বালানো বা নেভানো যাবে। প্রতিটি ভাল্বের প্রান্তদ্বয়ে কি বিভব পার্থক্য কি থাকবে? একই থাকবে। বলছিলাম একটু আগে, বিভব পার্থক্য এক থাকা মানে কি, কারেন্টও সেম সাপ্লাই হবে। আর প্রতিটি ভালভে তড়িৎ কোষের কীভাবে পূর্ণ বৈদ্যুতিক চালক শক্তি পাবে, মানে তড়িৎ কোষের মানে পুরো আইটা পাবে, আই তো চিনো, বিদ্যুৎ প্রবাহ পুরা আইটা পাবে, ফলে দুটি ভালভেই উজ্জ্বলভাবে জ্বলবে। মানে যদি দুইটা ভাল্ব থাকে, তিনটা ভাল্ব থাকে, সমান্তরালে বা চারটা ভাল্ব থাকে, সবগুলো ভালভেই উজ্জ্বলভাবে জ্বলবে। ভাল্ব দুটি এক এক করে তড়িৎ কোষের সাথে সংযুক্ত করা হতো, তখন যত উজ্জ্বলভাবে জ্বলতো, দুটা ভাল্ব সমান্তরালে লাগাইলে এর থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ শ্রেণীতে লাগাইলে, শ্রেণীতে ধরো এখানে একটা লাগাইছে, এখানে একটা লাগাইছো ভাল্ব, এখানে একটা লাগাইছো ভাল্ব, এখানে একটা লাগাইছো ভাল্ব, প্রথমটা যাতে যেরকম উজ্জ্বলভাবে জ্বলবে, পরেরগুলো ওরকম উজ্জ্বলভাবে জ্বলবে না শ্রেণীতে। আর সমান্তরালে কি সুবিধা, সমান্তরালে কি হয়, উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ কি আমরা এখানে কানেকশানটা করব এরকম প্যারালাল, এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, আমরা কিন্তু শ্রেণীতে লাগাই না, ঠিক আছে? তখন কারেন্টটা সবগুলোতে সমানভাবে যাবে। তো এটাই হচ্ছে গৃহ মানে বাসায় যে আমরা লাগাই সেটা হচ্ছে সমান্তরালে, এটাই হচ্ছে সুবিধা।
তো আসতে পারে যে শ্রেণী এবং সমান্তরালের সুবিধা অসুবিধা এগুলো কি, তোমরা এগুলো ChatGPT থেকেও আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবা। তো এখন আমরা আসি পরেরগুলোতে। অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটার কি? আমরা অনেকবার বলছি মানে পড়ানোর সময়, অ্যামিটার মানে কি, যেটা আমাদের বৈদ্যুতিক যন্ত্র, আমার এখানে তড়িৎ প্রবাহ মাপতে পারবো, কি মানে কতটুক তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা কি 1 আম্পিয়ার, যে আম্পিয়ার এককে 1 আম্পিয়ার 2 আম্পিয়ার 3 আম্পিয়ার দেখতে পারবো। অনেকটা ইয়ার মতো, ঘড়ির কাটার মতো কয়টা বাজতেছে বুঝতে পারি, সেমভাবে এখানেও বুঝতে পারবো যে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা আমরা মাপতে পারবো। অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত থাকে, অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত থাকে। এই যন্ত্রে মূলত কি থাকে, একটা গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার মানে কি, তড়িৎ প্রবাহের অস্তিত্ব মাপা যায়। এই যে লেখা আছে, পরীক্ষা আসতে পারে, এটা কি তোমরা লিখতে পারবা, এতটুকু লিখবা গ্যালভানোমিটার কি, ঠিক আছে। তো এর বিক্ষেপ নির্ণয়ের জন্য, বিক্ষেপ মানে কি, এই যে কাটা আর কি, কাটাতে যে সূচক বা কাটা থাকে, মানে কতটুক, মানে এখানে গ্যালভানোমিটারে যদি এটা নড়াচড়া করে বুঝতে হবে যে এখানে কি হচ্ছে, কারেন্ট সাপ্লাই হচ্ছে। তাহলে সূচকটি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা থাকে। এখানে যে দাগ কাটা আছে দেখছো, দাগ কাটা আছে না, আছে। তো দেখো এখানে প্রান্ত থাকে কয়টা, দুইটা, একটা ধনাত্মক প্রান্ত, একটা কি ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত থাকে লাল আর ঋণাত্মক প্রান্ত থাকে কালো রঙের। বর্তমানে দিকে অ্যামিটারকে এরকম প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। এবার আসি ভোল্ট মিটার। ভোল্ট মিটারটা আমরা অনেকবার শুনছি, যেটা দিয়ে আমরা ভোল্টেজ মাপবো। তো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বের করি এটা দিয়ে আমরা। তো বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। পরীক্ষা আসতে পারে যে ভোল্ট মিটার কাকে বলে, সংজ্ঞাতে আসতে পারে, ঠিক আছে। তো ভোল্ট মিটারে কি করা হয়, এখানেও এরকম দাগ কাটা থাকে, ঠিক আছে। এখানে একটা কি থাকবে, গ্যালভানোমিটার থাকবে, যেমন অ্যামিটারে আছে সেমভাবে ভোল্ট মিটারও আমাদের কি থাকবে, থাকবে। সো এখানে সেম কথা আবার লিখছে, দাগাঙ্কিত থাকে স্কেলের মতো। বর্তনীর যে দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করতে পারি, এটা আমাদের কই থাকে, সমান্তরালে সংযোগ করি আমরা, ঠিক আছে, শ্রেণীতে না, সমান্তরালে লাগাই। আর অ্যামিটারকে আমরা লাগাই হচ্ছে কিসে, শ্রেণীতে। তো দেখো এখানে তড়িৎ কোষ বা অ্যামিটারের মধ্যে ভোল্ট মিটার দুটি, দেখো তড়িৎ কোষ মানে কি, ব্যাটারি বা অ্যামিটারের ভোল্ট মিটার দুটি সংযোগপত্র থাকে, ঠিক আছে। যেমন সেমভাবে ধনাত্মক ঋণাত্মক কথা আবার লিখছে, ধনাত্মক প্রান্ত লাল, ঋণাত্মক প্রান্ত কালো, সেম আবার কথা। ভোল্ট মিটারকে আমরা এভাবে প্রকাশ করি, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে যে প্রকাশ কীভাবে করে, তখন এখানে জাস্ট ভি লিখবা আর ওখানে অ্যামিটারে এ লিখবা, পার্থক্য এটাই। এখানে ভি লিখছে, ওখানে এ লিখবা। এবার আমরা আসি ফিউজ নিয়ে। ফিউজটা কি, ফিউজ আমরা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি। ফিউজ মানে ধরো একটা কানেকশান, যেটা কি করবে, বিচ্ছিন্ন করবে। বিচ্ছিন্ন বলতে দেখো, দেখো আমরা বাসা বাড়িতে অনেক কিছু ব্যবহার করি, এগুলোর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ হলে তা নষ্ট হয়ে যায়। এখন মনে রাখবা যে তোমাদের কারেন্ট যে সাপ্লাই থাকে, সে কারেন্টের সাপ্লাই সবার ক্ষেত্রে সেম থাকে না, বা সবার ক্ষেত্রে সেম ভোল্টেজ থাকে না। ফ্রিজের ক্ষেত্রে ভোল্টেজ আলাদা, লাইটের ক্ষেত্রে ভোল্টেজ আলাদা। কারণ এদের ভোল্টেজ কেন আলাদা, এদের ভোল্টেজ আলাদা হওয়ার কারণ আছে। যেমন ফ্রিজে আমার অনেক বেশি পরিমাণ দেখবা যে কারেন্ট বিল খায়, কারণ কি, ফ্রিজে কারেন্ট বেশি প্রয়োজন, অর্থাৎ এর কী হবে, বিভব পার্থক্য বেশি, কারেন্ট সাপ্লাইও বেশি, তাহলে ফ্রিজের ভোল্টেজটা বেশি। সেমভাবে ফ্রিজের তুলনায় একটা লাইটের ভোল্টেজ সবচেয়ে কম হবে, লাইট থেকে একটা ফ্যানের ভোল্টেজ বেশি হবে। কারণ কি, এখানে তোমার যেখানে কারেন্ট বেশি লাগবে সেখানে ভোল্টেজটাও বেশি হবে। এখন যদি কোনো কারণে আমার ভোল্টেজটা অতিরিক্ত বেশি হয়ে যায়, যেমন দেখবা তোমাদের ফ্রিজের উপরে একটা কিছু থাকে যেটা দিয়ে আমাদের কি হয়, ভোল্টেজটা আমরা আপ ডাউন খেয়াল করতে পারি। এখন বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে বাড়িতে কী লাগতে পারে, আগুন লেগে যেতে পারে। অর্থাৎ তোমার যতটুকু কারেন্ট দরকার এর থেকে বেশি যদি কারেন্ট প্রবাহিত হয়, তোমার জিনিসপত্রগুলো আগুন লাগতে পারে। তো এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা বা এড়ানোর জন্য আমরা বর্তনীতে একটা কী করি, একটা বিশেষ ব্যবস্থা নেই, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ দ্বারা কী করি, যাতে আমাদের জিনিসপত্র আগুন না লাগে, অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে সেটা কী যাবে, সেটা পুড়ে যাবে, সেটা পুড়ে যাবে। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। পরীক্ষায় আসতে পারে ফিউজ কাকে বলে, তখন এই কথাটাও লিখবা আর এগুলোও লিখবা, ঠিক আছে। এটা একটি চীনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো
থাকে তারটি সরু, গলনাঙ্ক কম। তারটা কি চিকন এবং গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম মানে কি, মানে খুব সহজে গলে যাবে। এটা যখন গলে যাবে তখন তোমার বিদ্যুৎ প্রবাহটা বিচ্ছিন্ন হবে। এর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়। অর্থাৎ এর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত মানে যতটুকু কারেন্ট দরকার এর থেকে বেশি কারেন্ট প্রবাহিত হলে এটা গরম হয়ে গলে যাবে, ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ তোমার ফ্রিজে ধরো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে। এখন তোমার কারেন্ট দরকার হচ্ছে 25, ফ্রিজের কারেন্ট দরকার বা 25 বা এর একটু কম, ঠিক আছে। এখন তোমার যদি 25-এর থেকে বেশি কারেন্ট যায়, এখানে একটা কি থাকে, ফিউজ লাগাই থাকে। কোথায়? বর্তনীতে। বলছে না, বর্তনীতে একটা ফিউজ লাগানো থাকে। ধরো এখানে একটা ফিউজ লাগানো আছে। কোথায়? এখানে। এটা ধরো ফিউজ। তো যখন তোমার 25-এর থেকে বেশি কারেন্ট ফ্লো হবে, ধরো 26, তখন এই ফিউজটা কি করবে? ফিউজটা গলে যাবে। ফিউজটা যখন গলে যাবে তখন এখানে কারেন্ট ফ্লো আর হবে না। অর্থাৎ এখানে গলে গিয়ে এই কারেন্ট যে ফ্রিজে যাবে সেটা বন্ধ হয়ে যাবে। তখন আর আমার কি হবে না, ফ্রিজটা নষ্ট হবে না বা আগুন লাগবে না। তা তড়িৎ প্রবাহ বন্ধ করে ফিউজকে যন্ত্রপাতি থেকে রক্ষা করে। এটা হচ্ছে ফিউজের কাজ। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগ করতে হয়। ফিউজ কেন লাগাবো? যাতে করে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সেটা সে নিয়ন্ত্রণ করতে পারে। তো ফিউজের তার বিভিন্ন হয়ে থাকে। অনেক দেখো কত 5 অ্যাম্পিয়ার হয়ে থাকে ফিউজের তার, 5 অ্যাম্পিয়ার হয়, 15 অ্যাম্পিয়ার হয়। এটা ডিপেন্ড করে ফ্রিজে লাগাচ্ছে নাকি ফ্যানে লাগাচ্ছে বা লাইটে লাগাচ্ছে। দেখো 30 অ্যাম্পিয়ার ফিউজ হয়, 60 অ্যাম্পিয়ার ফিউজ হয়, তারপরে 10 অ্যাম্পিয়ার ফিউজ হয়। এখন দেখো 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে কি, তার মানে এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটা গলে যাবে। তাহলে আমি ধরলাম যে এখানে ফিউজে তোমার ফিউজ হচ্ছে 25, এর বেশি হলে কী হয়ে যাবে, এটা গলে যাবে। তো বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন ফিউজ ব্যবহার করা হয়। বাতি, পাখা, টিভি এর জন্য 5 অ্যাম্পিয়ারের ফিউজ, ইলেকট্রিক কেটলির জন্য কত, 15 অ্যাম্পিয়ারের ফিউজ। তাহলে দেখতে পারতেছি এক একটার জন্য একটা। দেখো ইলেকট্রিক কেটলির জন্য কত, 15 অ্যাম্পিয়ারের জন্য। বাড়ির মেন যে সুইচ থাকে ওখানে 25 থেকে 60 অ্যাম্পিয়ার থাকে, ঠিক আছে। টেলিভিশনও দেখো 5 অ্যাম্পিয়ারের বেশি হলে পুড়ে যাবে, ঠিক আছে। এখন তুমি যদি টেলিভিশনে 5 অ্যাম্পিয়ারের জায়গায় 30 অ্যাম্পিয়ার লাগাও, তখন তোমার টেলিভিশনে আগুন ধরে যাবে। অর্থাৎ টেলিভিশনের দরকার 5 অ্যাম্পিয়ারের ফিউজ। তুমি পণ্ডিতি করে 30 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাইলা, তখন কী হবে, ফিউজ গলবে না। ফিউজ না গেলে তোমার কী হবে না, ফিউজ 30 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাও, তখন কী হবে, এই ফিউজ কোনো কাজে আসবে না, তখন তোমার টেলিভিশনে আগুন লেগে যাবে। তো ইলেকট্রিক কেটলির 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগালে কী হবে, তোমার ইলেকট্রিক কেটলিতে লাগে কত অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার। তুমি তো 5 অ্যাম্পিয়ার লাগাও, কী হবে, তোমার কোনো কাজই হবে না। কী হবে, সুইচ অন করলে ফিউজটা গলে যাবে। মানে তুমি যদি ফিউজ যা লাগে তার থেকে কম লাগাও তাও সমস্যা, বেশি লাগাইলেও সমস্যা। তোমার 15 অ্যাম্পিয়ার হচ্ছে কি ইলেকট্রিক কেটলির জন্য, তুমি যদি 5 অ্যাম্পিয়ার লাগাও তাহলে সুইচটা আগেই গলে যাবে, পরে তোমার আর কি হবে না, ইলেকট্রিক কেটলি কাজ করবে না। ইলেকট্রিক কেটলিতে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে ফিউজ তোমার যা দরকার এর থেকে বেশি লাগাইতে পারবো না, কমও লাগাইতে পারবো না। তো তোমার কোন যন্ত্রের জন্য কতটুকু ফিউজ লাগে সেটা ওখান থেকে মুখস্থ করে নেবা, তোমাদের এগুলো কাজে আসবে। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে ফিউজ ব্যবহার করতে হবে, প্রয়োজনের তুলনায় বেশি মানের ফিউজ ব্যবহার করলে কোনো কাজ দেবে না, আর দুর্ঘটনা এড়ানো যাবে না, অত আগুন লেগে যাবে। আর কম মানের ফিউজ ব্যবহার করলে আগেই পুড়ে যাবে, পরে তোমার আর কাজই করবে না মেশিনটা। তো কেউ কেউ আবার বাড়িতে ফিউজ পুড়ে গেলে তার লাগাবার সময় 2-3টা করে একত্রে করে লাগান, এরকম কখনো করা উচিত নয়, ঠিক আছে। অনেক সময় ফিউজ পুড়ে গেলে তার লাগাবার সময় 2-3টা করে একত্রে লাগান, মানে অনেকগুলো ফিউজ লাগাই ফেলে, এগুলো করা যাবে না, কারণ এতে ফিউজের মান বেড়ে যায়। এতে কী হবে, ফিউজের পাওয়ারটা বেড়ে যাবে। তাই 2টি 10 অ্যাম্পিয়ার ফিউজ তার একত্রে করলে তা 20 অ্যাম্পিয়ার ফিউজ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এখন একটা সংযোগে অনেকগুলো ফিউজ লাগাও, ধরো একবার লাগালে 5 অ্যাম্পিয়ার, আবার 5 অ্যাম্পিয়ার, তাহলে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার।
মন চাইলো না আমি আর একটা লাগাবো 10 অ্যাম্পিয়ার, তো কত অ্যাম্পিয়ার হয়ে গেলো 20 অ্যাম্পিয়ার। তখন তোমার টোটাল সবগুলো মিলে কী হয়ে যাবে, এটা 20 অ্যাম্পিয়ার ফিউজ হয়ে যাবে। তাহলে একসাথে অনেকগুলো ফিউজ লাগানো যাবে না, একটাই ফিউজ ইউজ করতে হবে যে যন্ত্রের জন্য যে ফিউজটা দরকার হয়। ঠিক আছে, তারপর এখানে বাংলা কথা আছে, এগুলো তোমরা পড়ে নেবা। ঠিক আছে, এই যে সাশ্রয় হয় ভংচংগুলো পড়ে নেবা। তো আমরা এই অধ্যায় থেকে কী কী শিখলাম দেখো, তড়িৎ প্রবাহ মানে আই শিখলাম, তড়িৎ বিভব মানে ভি শিখলাম, রোধ শিখলাম, ওহম শিখলাম, একমুখী পর্যায়, একমুখী প্রবাহ মানে এসি প্রবাহ, ডিসি প্রবাহ, তড়িৎ বর্তনী শিখলাম, শিখলাম না কী কী থাকে সংযুক্ত থাকে, অ্যামিটার শিখলাম, এ দ্বারা প্রকাশ করে, ভোল্টমিটারকে বি দ্বারা প্রকাশ করে, ফিউজ তো দেখলামই নাকি, ফিউজ দ্বারা কী করা হয়। তাহলে আমরা অনেক কিছুই শিখতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে কী কী বিষয় আমাদের শিখতে হবে, কী কী বিষয় পরীক্ষায় আসবে। প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।